সবাইকে আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। শুনুন, কমার্শিয়াল সোলার বা বাণিজ্যিক সৌরবিদ্যুৎ নিয়ে আমাদের একটা পুরনো ধারণা আছে, তাই না? অনেকেই ভাবেন এটা শুধু পরিবেশ বাঁচানোর একটা উদ্যোগ বা কোম্পানির গ্রিন মার্কেটিংয়ের একটা অংশ। কিন্তু সত্যি বলতে কি, সেই দিন অনেক আগেই পার হয়ে গেছে। আজকের দিনে কমার্শিয়াল সোলার লিটারালি অত্যন্ত লাভজনক, বাস্তবসম্মত এবং হার্ডকোর একটা অপারেশনাল স্ট্র্যাটেজি। এটা এমন একটা সিদ্ধান্ত যা সরাসরি আপনার ব্যালেন্স শিটের চেহারা পাল্টে দিতে পারে। ওকে, চলুন সরাসরি আজকের মূল বিষয়গুলোতে ঢুকে পড়ি। আমাদের এই এক্সপ্লেনারের রোডম্যাপটা ঠিক এরকম। প্রথমে আমরা দেখব ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকটের ব্যাপারটা, এরপর কিভাবে ব্যয়বহুল ডিমান্ড চার্জ কমানো যায়, তারপর ফেডারেল ট্যাক্স ব্লুপ্রিন্ট, এরপর অর্থায়নের দুটো মডেল, ক্যাপেক্স বনাম ওপেক্স, এবং একদম শেষে আমরা দেখব কিভাবে এটা রিয়েল এস্টেটের মান বা ভ্যালু বাড়িয়ে দেয়। প্রথমেই আসছে আমাদের ১ নম্বর পয়েন্ট, ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট। আপনারা কি ভাবতে পারেন ম্যানুফ্যাকচারিং বা ডেটা সেন্টারের মতো যেসব জায়গায় প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে মোট অপারেটিং এক্সপেন্সের ঠিক কতটা শুধু বিদ্যুতের বিল মেটাতে চলে যায়? সংখ্যাটা শুনলে চমকে যাবেন, প্রায় 40%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ব্যবসার মোট খরচের প্রায় অর্ধেকটাই যদি শুধু বিদ্যুতের পেছনে চলে যায়, তাহলে লাভের খাতা তো ছোট হবেই, তাই না? এই অস্থিরতা কোম্পানির বটম লাইনে এক ভয়াবহ চাপ তৈরি করছে। এই যে টিএনবির বেস ট্যারিফ প্রায় 14.2% বেড়ে যাওয়ার খবরটা, এটা কিন্তু কোনো সাধারণ সতর্কবার্তা নয়। ডেটা সেন্টারগুলোর জন্য এর মানে হল বছরে অতিরিক্ত কয়েক মিলিয়ন টাকার ধাক্কা। গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীল থাকার এটাই সবচেয়ে বড় রিস্ক। কখন যে দাম বাড়বে তার কোনো ঠিক নেই। কিন্তু সোলার সিস্টেমের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা আপনাকে আগামী 20 থেকে 25 বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের একটা ফিক্সড ও স্থিতিশীল রেটের গ্যারান্টি দিচ্ছে। এবার চলুন দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক, ব্যয়বহুল ডিমান্ড চার্জ কমানো। আমরা এখন ইলেকট্রিসিটি বিলের ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য ঘাতকটার দিকে নজর দেব। ডিমান্ড চার্জ জিনিসটা আসলে কি? ধরুন আপনার কারখানায় কোনো এক মুহূর্তে বিদ্যুতের ব্যবহার হঠাৎ করে 1000 কিলোওয়াটে গিয়ে ঠেকল, আর সেই পিক রেট যদি হয় $30, তাহলে জানেন কি হবে? শুধু ওই একটা সাময়িক স্পাইকের জন্যই মাসের শেষে আপনার বিলে $30,000 একটা বিশাল ফি যুক্ত হয়ে যাবে। আক্ষরিক অর্থেই এটা একটা সাইলেন্ট প্রফিট কিলার। এখন প্রশ্ন হল, এর সমাধান কি? সোলার নাকি ব্যাটারি স্টোরেজ? দেখুন, সোলার প্যানেল দিনের বেলায় ওই ডিমান্ড পিক কমানোর জন্য অসাধারণ একটা সলিউশন, কিন্তু আপনার ফেসিলিটির ডিমান্ড চার্জ যদি প্রতি কিলোওয়াটে $15 বা তার বেশি হয়, তবে এর সাথে ব্যাটারি স্টোরেজ যোগ করাটাই সবচেয়ে স্মার্ট অর্থনৈতিক মুভ। কারণ তখন আপনি সস্তা বিদ্যুৎ জমিয়ে রেখে রাত হোক বা দিন, যে কোনো সময়ে পিক চার্জটা অনায়াসে কমাতে পারবেন। 3 নম্বর পয়েন্টে থাকছে ফেডারেল ট্যাক্স ব্লুপ্রিন্ট। সরকারি ট্যাক্স সুবিধাগুলো কিভাবে কমার্শিয়াল এনার্জি বিনিয়োগ তুলে আনার সময় বা পে ব্যাক পিরিয়ডকে একদম কমিয়ে আনে, সেটা জানাটা ক্রুশিয়াল। ফেডারেল ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা আইটিসির স্কেল ডাউনের হিসেবটা দেখুন। এক সময় যেটা 30% ছিল, সেটা কিন্তু ধাপে ধাপে কমে আসছে। তাই এই ট্যাক্স বেনিফিটগুলো পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই লুফে নেওয়াটা যে কোনো ব্যবসার জন্য এখন সময়ের দাবি। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এলিজিবল প্রপার্টিগুলো কিন্তু অ্যাক্সেলারেটেড ম্যাকার্স বা ত্বরান্বিত অবচয় পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে তারা ইনস্টলেশনের বিশাল খরচটাকে দারুণ একটা ট্যাক্স সুবিধায় বদলে ফেলতে পারে, যা প্রাথমিক বিনিয়োগের ধাক্কাটাকে প্রায় গায়েব করে দেয়। ম্যাথটা একটু সহজ করে বুঝিয়ে বলছি। ধরুন আপনি সোলারে $1 মিলিয়ন বিনিয়োগ করলেন। ফেডারেল গাইডলাইন অনুযায়ী আইটিসি থেকে 22% ক্রেডিট, সাথে বোনাস আর অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন, সব মিলিয়ে আপনার মোট ট্যাক্স লায়াবিলিটি বা করের বোঝা প্রায় $3,76,000 কমে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন, এটা কেবল খাতায় কলমের হিসেব নয়, একদম সরাসরি ক্যাশ ফ্লো সেভিংস। আর ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট বা আইআরএ তো রীতিমতো গেম চেঞ্জার। ঐতিহাসিকভাবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিটের মতো ট্যাক্স এক্সাম প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পেত না, কিন্তু এখন তারা চাইলেই তাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটগুলোকে করযোগ্য সংস্থাগুলোর কাছে নগদে বা ক্যাশে ট্রান্সফার করতে পারছে। এবং সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এতে তাদের গ্রস ইনকামের কোনো আইনি শর্তও ভঙ্গ হচ্ছে না। এবার চলুন 4 নম্বর পয়েন্টে, অর্থায়ন বা ফাইন্যান্সিং মেকানিজম, ক্যাপেক্স বনাম ওপেক্স। ব্যালেন্স শিটের ধরন অনুযায়ী আপনি কোন মডেলে যাবেন? ক্যাপেক্স বা সরাসরি কেনার ক্ষেত্রে আপনাকে শুরুতে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে ঠিকই, কিন্তু পুরো সম্পদের মালিকানা আপনার থাকছে এবং আজীবন সবচেয়ে বেশি আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনিই পাচ্ছেন। অন্যদিকে ওপেক্স বা পিপিএ মডেলে শুরুর কোনো খরচ নেই, জিরো আপফ্রন্ট ক্যাপিটাল, কোনো মেইনটেন্যান্সের ঝামেলা ছাড়াই আপনি প্রথম দিন থেকেই প্রেডিক্টেবল সেভিংস দেখতে পাচ্ছেন। খুব সহজে যদি রুল অফ থামটা বলি,
বড় বড় ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা কারখানাগুলো সাধারণত ক্যাপেক্স মডেলটাই পছন্দ করে, কারণ তাদের হাতে ক্যাপিটাল থাকে। আর ছোট বা মাঝারি ব্যবসা বা এসএমইগুলো ঝুঁকতে চায় ওপেক্সের দিকে। আবার অনেকেই হাইব্রিড মডেল বেছে নিচ্ছেন অন-সাইট ও অফ-সাইট ব্যালেন্স করার জন্য। আপনাকে শুধু বুঝতে হবে আপনার ব্যবসার স্কেল অনুযায়ী কোনটা পারফেক্ট। সবশেষে 5 নম্বর পয়েন্ট, রিয়েল এস্টেটের মান বা ভ্যালু বৃদ্ধি। আর এই স্লাইডটা সত্যি দারুণভাবে প্রমাণ করে সোলারের আসল শক্তি। একজন কমার্শিয়াল রিয়েল এস্টেট ইনভেস্টরের চোখে বিষয়টা একবার ভাবুন তো। বিল্ডিংয়ের যে ছাদটা এতদিন শুধুই একটা অব্যবহৃত স্পেস হিসেবে পড়েছিল, সোলার লিজ বা পিপিএর কারণে সেটা এখন রীতিমতো একটা রেভিনিউ জেনারেটিং মেশিনে পরিণত হচ্ছে। ল্যান্ডলর্ডের পকেট থেকে কোনো ক্যাপিটাল না গিয়েই প্রতি মাসে নেট অপারেটিং ইনকাম বা এনওআই যোগ হচ্ছে। জাস্ট ব্রিলিয়েন্ট। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল বিষয়টা হলো সামান্য কিছু সাশ্রয় কিভাবে পুরো প্রপার্টির ভ্যালুয়েশন আকাশ ছোঁয়া করে দেয়। ধরুন আপনার বছরে মাত্র $50,000 থেকে $1,00,000 সেভিংস হচ্ছে, আর ওই নির্দিষ্ট এলাকার ক্যাপ রেট যদি 5% হয়। জানেন এর মানে কি? ফাইন্যান্সিয়াল রুল অনুযায়ী আপনার ওই বিল্ডিংয়ের ভ্যালুয়েশন এক ধাক্কায় $2 মিলিয়ন বা $20 লাখ বেড়ে গেল। এটা একেবারে পিওর ম্যাথমেটিক্স। তাহলে আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আপনার ফ্যাক্টরি বা বিল্ডিংয়ের ছাদটা কি শুধুই একটা ডেড এক্সপেন্স, নাকি এটা একটা দারুণ প্রোডাক্টিভ ফিনান্সিয়াল অ্যাসেট? রিনিউয়েবল এনার্জির এই যুগে কমার্শিয়াল স্পেসগুলোকে নতুন করে মূল্যায়ন করার এবং স্মার্ট ইনভেস্টমেন্টের পথে হাঁটার এটাই কিন্তু সেরা সময়। ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাববেন আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।